স্যার স্যার সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি সময় দেওয়ার জন্য। আমার প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে রাজ্যে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের দাম 60 টাকা করে বৃদ্ধি হয়েছে এবং গ্যাসের যে ডিলারগুলো তারা বলছে 35 দিন আগে যদি বুকিং করেন তাহলেই পাবেন, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের ক্রাইসিস আছে, যুদ্ধের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একেবারে ভয়ঙ্কর অবস্থা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই সংক্রান্ত বিষয়ে আপনার কি মতামত, মানে আপনি কি মনে করছেন এটা সত্যি বিষয়টা নাকি পুরোটাই সাজানো? দেখুন, ওই আপনার ভারতে অপরিশোধিত পেট্রোলিয়াম আসে, সেটাকে শোধন করে নেওয়া হয়। আর গ্যাস আমাদের এখান থেকে নিজেদের যে সাপ্লাই আছে সেটা খুব নেগলিজেবল। 85% বিদেশ থেকে আমদানি করতে। তা এখানে আজকে যেসব দেশ আমাদের গ্যাস দেয়, সেইখানে যদি এই মহাযুদ্ধের দামামা বেজে ওঠে, হ্যাঁ, তারপরে একটা বৃহৎ শক্তি মার্কিনীদের সঙ্গে তাদের ঝামেলা লেগে গিয়েছে, যুদ্ধ লেগে গিয়েছে। তা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা জিনিস দেখা যায় যে এই যে হরমুজ প্রণালী যেটাকে বলছে, এই হরমুজ প্রণালী দিয়ে গ্যাস আনলে পরে গ্যাস আনার খরচা অনেক কম হয়। যে সেই হরমুজ প্রণালীতে অন্যান্য দেশের যারা যে ইরানের সঙ্গে শত্রুতা করছে, খুব স্বাভাবিক, তাদের জাহাজপত্রের ক্ষেত্রেই ওখানে রেখে দিয়েছে পার্কিং করে, ওদের দেশ অনেক ক্ষতি করে দিয়েছে। তা আগেকার পারস্য এখনকার ইরান। আমাদের যে টাটা কোম্পানির আজকে এত কিছু আমরা এখানে দেখি, এরা কিন্তু ইরানি। হ্যাঁ, এত ইন্ডিয়াতে ব্যবসা করে আজকে একটা বিশাল জায়গায় চলে গেছে। তা ব্যাপার হচ্ছে, আজকের আনন্দবাজারে সকালে পড়তে পেরেছি, সেখানে দেখাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী যেটা চেষ্টা করেন যে ওই ইরান কিন্তু আমাদের যে জাহাজগুলো আটকে আছে হরমুজ প্রণালীতে সেগুলোকে ছেড়ে দেওয়ার ছাড়পত্র দিয়ে দিয়েছে। দুটো জাহাজ, বড় জাহাজ? হ্যাঁ, দুটো জাহাজ না, আর আরও যে কটা আছে আমাদের কাছ থেকে কোনো পার্কিং চার্জ নেবে না। হ্যাঁ, আমাদের কাছ থেকে কোনো পার্কিং চার্জ নেবে না। এখন বাজারে যা চাহিদা, সেই চাহিদা ইকোনমিক্সের নিয়ম অনুসারে, চাহিদা অনুসারে জোয়ান যদি কমে যায় তাহলে একটু মুদ্রা বাড়ে, এটা নিয়ম, এটা একদম অর্থনীতির একদম বাধা নিয়ম। তা সেই জন্য 60 টাকা বেড়েছে। হ্যাঁ, 60 টাকা বেড়েছে মানে আমাদের কখনো কখনো পুজোর আগে আলু পেঁয়াজের দাম, সর্ষের তেলের দাম সব পালা করে বাড়ে, সব পালা করে বলে, মানুষ সবই সহ্য করে নেয়। কিন্তু এখানে পেট্রোলিয়াম মন্ত্রক থেকে আপনার বারবার বলে দেওয়া হচ্ছে যে আমাদের এখানে এইটুকু মজুদ আছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে সরকার আরো মজুদ করেন না কেন? আরে সরকার কি জানি রাতারাতি এরকম যুদ্ধ লেগে যাবে? সরকার তো এই ব্যবস্থাটা করেছে যে ইরানকে কনভিন্স করতে পেরেছে যে আমরা তোমার আমার বন্ধু, মিত্র বন্ধু, হ্যাঁ, তোমরা আমাদের এগুলোকে আটকিও না। আমাদের বিদেশমন্ত্রী বলেছে, ওরা মেনে নিয়েছে এবং ধীরে ধীরে গ্যাস আসছে। আজকে আনন্দবাজারের খবর অনুসারে যে 35 দিন এই ব্যাপারটা ঠিক নয়। হ্যাঁ, এটা 25 দিন হবে। আর কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে যেখানে এত গ্যাস ব্যবহার হচ্ছে, রাস্তাঘাটে দোকানপাটের ক্ষেত্রেও গ্যাস ব্যবহার হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে এই চাহিদা আর যোগানের এই ভারসাম্য নষ্ট হচ্ছে। অন্যান্য সামগ্রীর দাম বাড়ে। ওই যে বললাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, হু হু করে বাড়ে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টেরও ফোর্স আছে, স্টেট গভর্নমেন্টেরও ফোর্স আছে, আটকাতে পারেন না। তা আজকে সঙ্গত কারণে এইটুকু বাড়লে, আজকে আমি যদি অল্টারনেটিভ জ্বালানিতে যাই, যদি ইলেকট্রিসিটির জিনিস ব্যবহার করি, ইন্ডাকশান হিটার বা অন্য কিছু হিটার ব্যবহার করি, ইলেকট্রিসিটিতে নিয়ম কি 60 ওয়াটের ওপরে যত উঠবে তত রেট বেড়ে যাবে। হ্যাঁ, সুতরাং এই যুদ্ধটা তো আমাদের দেশের কেউ লাগায়নি, আমাদের দেশের কোনো ফোর্স বা কোনো এজেন্সি এর সঙ্গে যুক্ত নয়। তাই এটা একটা সারা বিশ্বের মধ্যে এই জিনিস লাগবার ছিল, লেগেছে। আজকে তৈল সাম্রাজ্যে মার্কিনী দখলদারি বজায় রাখার জন্য আগে নিজেদের রিসোর্সটা জমা রেখে অন্য জায়গায় ব্যবহার করব,
হ্যাঁ, দেখে আজকে তৈল বলয়েতে বিরাট গন্ডগোল পাকিয়ে রেখে দিয়েছে। সে সাদ্দাম হোসেনের সময় থেকে চলে আসছে। তা এই সারা পৃথিবীতে এই ক্যাপিটালিস্ট সেট আপে বা ক্যাপিটালিজমের হায়ার ফর্ম হচ্ছে ইম্পেরিয়ালিজম, যেটা মার্কিন সাম্রাজ্যবাদ আমরা বলি। তা সেগুলোতে দাম কখনো কমে না, দাম বেড়েই চলে। আর গভর্নমেন্ট কত সাবসিডি দেবে? রবীন্দ্রনাথের একটা লেখা পড়লাম এই আমাদের করোনার সময়, বড় করে ছবি দিয়ে বেরিয়েছে যে সব সময় সরকার নির্ভরতা কেন। হ্যাঁ, নিজেদেরকেও আত্মনির্ভর হয়ে উঠতে হবে, অল্টারনেটিভ জ্বালানির কথা চিন্তা করতে হবে। আজকে গ্রামগঞ্জে যেখানে কাঠকুটো পাওয়া যায়, হ্যাঁ, তারা গ্যাসের ধার ধারে না। আদিবাসী এলাকায় তারা গ্যাসের ধার ধারে না। সুতরাং আমরা আমাদের যা কিছুতে অভ্যস্ত হয়ে গেছি, কাল কাল যদি ইন্টারনেট ব্যবস্থার মধ্যেও কোনো ত্রুটি আসতে পারে। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস জানেন, হ্যাঁ, তারা জানবেন যে 2 বছর ধরে যুদ্ধ চলেছে। আজকে বিশ্ব কেন যুদ্ধের মুখোমুখি? এই যে অমানবিক এই আচরণ, শুধু ব্যবসার খাতিরে অস্ত্র তৈরি করা, অস্ত্র বিক্রি করা, হ্যাঁ, অন্য দেশের উপর প্রভুত্ব বিস্তার করে, হ্যাঁ, নিজেরা যে সমৃদ্ধ থাকার চেষ্টা করা, এইগুলো যতদিন বন্ধ না হবে এইসব ব্যাপার ঘটতে থাকবে। আর আমাদের 60 টাকা বাড়া, আমি মনে করি না যে আমরা প্রিভিলেজ ক্লাস যারা গ্যাস ব্যবহার করি। সারা ভারতবর্ষে, সারা বাংলায় বহু প্রত্যন্ত অঞ্চলে আছে গ্যাস ব্যবহার করতে হয় না তাদের, তারা আমাদের থেকে বেশি প্রিভিলেজ। হ্যাঁ, সুতরাং এইটুকু এই ডিলারদের ব্যাপার ট্যাপারের মধ্যে না গিয়ে গভর্নমেন্ট নোটিফিকেশন যেটা হচ্ছে, ডিলারদের উপর চাপ সৃষ্টি করতে হয়। ওরা কেরোসিন থেকে শুরু করে যখনই ক্রাইসিস হয় কালোবাজারি শুরু হয়ে যায়। এটা আমাদের মজ্জার ভেতরে ঢুকে গেছে যে এই সময় এসছে রে কামিয়ে এনে, এই কামিয়ে এনে এই দৃষ্টিভঙ্গি বন্ধ করতে পারে জনসাধারণ। সেখানে অহিংসা কিছু করার দরকার নেই, যে আপনার দোকান কিন্তু বন্ধ হয়ে যায়, আমরা জয়েন্ট কমপ্লেন দেবো যে আপনি আমাদের দেখান যে কোথায় 35 দিন বুকিং এর ইনস্ট্রাকশন আপনার কাছে এসছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক বা তার যে রাজ্য নিয়ন্ত্রণ করে এখানকার আইওসি ঢাকুরিয়া যে অফিস, সেখান থেকে এসছে যে 35 দিনে বুকিং হবে? তা তো নয়। সুতরাং প্রেস মিডিয়া অনেক কিছু আমাদের আইনের ক্ষেত্রেও হয়, বা অর্থনীতি ক্ষেত্রে, শিল্পনীতির ক্ষেত্রে অনেক কিছুকে হচ্ছে রিপ্রোডাকশন করে বা শুনে বা অল্প জেনে বলে দেয়। এ কিন্তু সুদূর প্রসারী এফেক্ট হয়, ব্যাপারটা অতটা গভীর কিছু নয়। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বসছেন হুম। জরুরি বৈঠক। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকা হয়নি, কারণ রাজ্যে যেহেতু ভোট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে। তো এই যে তড়িঘড়ি সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক ডাকছেন, এর কি বিশেষ কোনো কারণ আছে? মানে এত তাড়াতাড়ি বৈঠক ডাকার কি প্রয়োজন পড়লো? বৈঠক ডাকছেন এই জন্যই যে এইরকম যুদ্ধ যখন লাগে, আজকে রাশিয়ার সঙ্গে আর একটা দেশের যুদ্ধ লেগেছে, এখানে একটা যুদ্ধ লাগছে। তাই ক্ষেত্রে কি ভূমিকা নেওয়া হবে, বৈদেশিক নীতি কি নেওয়া হবে, সেটার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্ত রাজ্যের মন্ত্রীদের ডাকা দরকার। মমতা ব্যানার্জিকে যে ডাকেনি এটা ঠিক নয়। হ্যাঁ, ইলেকশন ডিক্লেয়ার হলেও ডাকা যায়। 6টা রাজ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, তা তারা গেল কি করে? হ্যাঁ, বলছে ডাকা হয়নি। না, বলছে ডাকা হয়নি কেন? এটা একটা রাজনৈতিক প্রচার করার চেষ্টা হচ্ছে। মাছ খেতে পাবেন না, হ্যাঁ, গ্যাস পাবেন না, বাড়িতে আর গ্যাস চলবে না, হ্যাঁ, এই সমস্ত এই করতে হবে আপনাকে, বেশি দামে কয়লা কিনে কাজ করতে হবে, অমুক তমুক। এগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতায় অনৈতিক প্রতিযোগিতা সৃষ্টি করা। আজকে যুক্তরাষ্ট্র কাঠামোতে আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে না কথা বলে একটা ডিসিশন নিয়ে নেবো, হ্যাঁ, যে আমি এই যুদ্ধের ক্ষেত্রে কি স্ট্যান্ড নেব, বা অন্য দেশ থেকে যে আমদানি করার ব্যাপার আছে এক্ষেত্রে কি স্ট্যান্ড নেব। হ্যাঁ, তাতে ভোটাভুটি হতে পারে যে ওই দেশ থেকে নিও, ওই দেশ থেকে নিও না, কোথায় দাম কম বেশি পড়ছে, কি পড়ছে না পড়ছে, এগুলো দেখার দরকার আছে। মানে এই কারণেই আর কি আজকের বৈঠকটা। হ্যাঁ, এই কারণেই আজকের বৈঠকটা। ওই বৈঠকটাতে মমতা ব্যানার্জিকে ডাকে নিয়ে 1000 বার না, ইলেকশনের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আজকে যতক্ষণ উনি আছেন, বা রাষ্ট্রপতিও যদি থাকতো, রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে পরে তখন আর ডাকতো। যেহেতু এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো ডেকেছে। অন্য কত 7টা আসাম থেকে শুরু করে 7টা জায়গায় তো ভোট আছে, তা সবাইকে ডেকেছে।
তা উনি কি কি করছেন, যে রাজনীতির প্রতিযোগিতা আমাদের দেশটা এমন হয়ে গেছে যে মানুষ ভুগুক কিংবা রাজনৈতিক নেতারা একজন বিপদে বললে আরেকজন হাসতে থাকলো। হ্যাঁ, যেটা ইস্যু নয় সেটাকে ইস্যু করা হলো। অজস্র মিথ্যাচার আর দেশপ্রেমের অভাব, জনসাধারণের প্রতি প্রকৃত সহানুভূতির অভাব, এর থেকে হয় এগুলো। অমানবিক আচরণ বলা যায়। হ্যাঁ, আজকে নেতারা যদি এরম বলতে আরম্ভ করে তাহলে কি হবে, মানুষ আর এই নেতাদেরকে বিশ্বাস করতে পারবে না। ইলেকশন সিস্টেমের উপরেই যে একটা অবিশ্বাস চলে আসবে, যে এরা এরকম বলে থাকে, ওদের কথার কি দাম আছে।